সংযত করুন। দেখুন, এটা একটা জেল। এখানে আপনার একটা ছোট্ট ভুল আপনার কেসকে দুর্বল করে দিতে পারে। সেই জন্যে কিছুদিনের জন্যে অর্জুনকে ভুলে যান। ওকে মারলে আপনি ফেঁসে যাবেন। কিন্তু কেউ কি করে জানতে পারবে? আমি জানি আপনি আপনার শক্তিকে কাজে লাগিয়ে ওকে মারতে পারেন, কিন্তু তবু আমি এটা করার পরামর্শ দেব না। কেননা কারুর এই সন্দেহ হওয়া ঠিক নয় যে আপনি অন্যদের থেকে আলাদা, বিশেষ একজন। কাজেই যতদিন এখানে আছেন একজন সাধারণ কয়েদির মতোই থাকুন। ঠিক আছে, যেটা তুমি বলছো ওটাই আমি করব। এবার বলো, সাক্ষীদের কি হলো? একটা খারাপ খবর আছে। কমল সাক্ষী দিতে অস্বীকার করেছে। কি? কিন্তু এতে ওই বেচারির কোনো দোষ নেই। ওর মা ওকে আটকে রেখেছে। তাহলে এবার কি হবে? চিন্তা করবেন না, একা কমল সাক্ষী না দিলেও কিছু যায় আসে না। কেসের সিদ্ধান্ত তো সেটাই হবে যেটা আমরা চাইব। এখন এই মামলার একটাই ফল নজরে পড়ছে, আজিঙ্কিয়ার জয় আর আমাদের হার। আর অজয়ের আজিঙ্কিয়ার সঙ্গে থাকাটা আমাদের হারের সবচেয়ে বড় কারণ হবে। আপনি হতাশ কেন হচ্ছেন গুরুদেব? অজয় আমাদের সঙ্গে না থাকলেও কি হয়েছে? এই বাক্সটা তো সঙ্গে আছে আমাদের, যার মধ্যে অজিঙ্কিয়া মৃত্যুর রহস্য রয়েছে। কিন্তু এই বাক্সটাতে তো অভিশাপ আছে। ওটা যারা যারা খোলে সবাই মারা যায়। গুরুদেব, আপনি কি ওটাকে অভিশাপ মুক্ত করার চেষ্টা করতে পারেন না? কারণ শুধুমাত্র এই একটাই রাস্তা আছে আমাদের কাছে। হ্যাঁ গুরুদেব, যদি আপনি অভিশাপ মুক্ত করতে পারেন তবে এই লড়াই আমরা চালিয়ে যেতে পারবো। আমার মনে হয় এরা দুজনা ঠিক বলছে গুরুদেব। আমরা এখনো এই লড়াইটা জিততে পারি। হ্যাঁ গুরুদেব, আমরা এখনো জিততে পারি। আর আমাদের জয় এখন আপনার হাতে আছে গুরুদেব। চলো, অনেক রাত হয়ে গেছে, ঘুমিয়ে পড়ে এবার। ওঠো আজিঙ্কিয়া। তুমি তুমি এখানে কেন এসেছো? তুমি আমার সঙ্গে লড়াই করতে এসেছো? তাহলে কি চাও তুমি? তুমি এত ঘাবড়ে যাচ্ছ কেন আজিঙ্কিয়া? তুমি কি তোমার শক্তি হারিয়ে ফেলেছো, নাকি
অজিঙ্কিয়া এখন অজিঙ্কিয়াই নেই। দেখো, তুমি এখান থেকে চলে যাও। আমি তোমার সাথে কথা বলতে চাই না। না না, আমিও তোমার সাথে এখানে কথা বলতে আসিনি, আর না বলতে এসেছি যে আমার সাথে এখানে কি হয়েছে। আমি তো তোমাকে এটাই দেখাতে এসেছি যে এরপর তোমার সাথে কি কি হতে চলেছে। কি কি বলতে চাইছো তুমি? হাবিলদার, হাবিলদার। কেউ শুনবে না অজিঙ্কিয়া, আমি বললাম না, কেউ নেই এখানে, কেউ আসবে না। কি করছো তুমি? আরে দাঁড়াও, আরে কি করছো তুমি? দাঁড়াও, বাঁচাও, কেউ আছো এখানে? বাঁচাও, আরে ওইদিকে কেউ ওইদিকে আছো? ওইদিকে চল। আরে বাঁচাও, কেউ আছো? বাঁচাও আমাকে। তুমি কি করছিস? কি করছিস? আরে আপনারা আমাকে কেন ধরছেন? ভাগ্য ভালো যে আপনারা সময় মতো এসেছেন, না হলেও আমাকে মেরে ফেলছিল। কিরে, তোর খুব মাথা গরম না? আরে মিথ্যে কথা বলছে হাবিলদার সাহেব। মিথ্যে? আমি মিথ্যে বলছি? এই রক্তটাও মিথ্যে। দেখুন না হাবিলদার সাহেব, দেখুন। বল, ওর মাথাটা ফাটলো কি করে? আরে এটাও নিজেই করেছে হাবিলদার সাহেব। কি? আমি 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 নিজেই আমার মাথা ফাটিয়েছি? আমি কি পাগল নাকি? আচ্ছা, আপনারা তো আমাকে এতদিন ধরে জানেন, আমি কি এটাকে কোনো অন্যায় করেছি বলুন? করেছি কি? না। আরে এই 22টা লোককে জীবন্ত পুড়িয়ে এখানে এসেছে। ও নৃশংস, ওকে আপনারা কোনো মতে ছাড়বেন না, ছাড়বেন না। তুই তো গেলি। এটা কি হচ্ছে আজিঙ্কিয়া? চারদিক থেকে তুমি হেরে যাচ্ছ, কিন্তু এরকম কতদিন চলবে? এইসব কতদিন তুমি সহ্য করবে? আজিঙ্কিয়ার কেসের রায় আজই বেরোবার কথা। জানি না ওর আদৌ সাজা হবে কিনা। শালিনী, যদি আজ আজিঙ্কিয়ার সাজা না হয়, যদিও বেঁচে যায়, তাহলে এটা আমাদের সবার জন্য খুব খারাপ হবে। কারণ এই বাক্সটাকে অভিশাপ মুক্ত করার আমার সব চেষ্টা ব্যর্থ হয়ে গেছে। যদি এটা অভিশাপ মুক্ত না হয়, তাহলে আমরা আজিঙ্কিয়াকে শেষ করতে পারবো না। গুরুদেব, এর মানে কি আমাদের লড়াই শেষ হয়ে গেছে? আমরা হেরে গেছি? এটা তো এই কথাটার উপর নির্ভর করছে দীপেন, যে আজ আদালতের রায় কি হবে। গুরুদেব, আজ অজিঙ্কিয়ার উকিল নিজের প্রমাণ আর সাক্ষী পেশ করতে যাচ্ছে। সরকারি উকিল অলরেডি নিজের সাক্ষ্য প্রমাণ দিয়ে দিয়েছে। এবার তো এটা দেখার যে কার পাল্লা ভারী হয়। পাল্লা তো আজিঙ্কিয়ারই ভারী হবে, কারণ অজয় ওরই সাথে আছে, আর ও আজই সাক্ষী দেবে। 22 জন, ইউর অনার, 22 জন। 22 জন সাধারণ মানুষের মৃত্যুর কারণ হলো এই লোকটা। আর এখন তো এখানে সন্দেহের কোনো অবকাশই নেই, ইউর অনার। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী এটা পরিষ্কার যে আসামি রাহুল কুমার ঘটনার সময় জামগড়ে শুধু উপস্থিতি ছিলেন না, বরং অমৃত হোটেলের ঠিক সামনে ঝোপের আড়ালে লুকিয়ে থেকে কিছু একটা জ্বালাবার চেষ্টা করছিলেন। ইউর অনার, পুলিশ ডিপার্টমেন্ট যে প্রমাণ পেশ করেছে সে সবই আসামির দিকে ইঙ্গিত করছে। ঘটনাস্থল থেকে যে চিহ্নটা পাওয়া গেছে সেটা রাহুলের কোম্পানির চিহ্ন, আর এটা আগেই প্রমাণিত হয়েছে যে সে চিহ্নটা আর কারণ নয়, বরং রাহুলের নিজের। রাহুল কুমার এমন এক শয়তানের নাম মিলর্ড, যে কিনা অন্যদের কষ্ট দিতেই আনন্দ পায়। আর এই কথাটা প্রমাণ করার জন্য না আমার সাক্ষীর প্রয়োজন, না দরকার অন্য কিছুর। এই কথাটা ও নিজেই প্রমাণ করে দিয়েছে মিলর্ড। মাত্র কয়েকদিন আগে জেলের ভেতরে এই একটা অচেনা কয়দিন মাথা দেওয়ালে ঠুকে ঠুকে এমন বাজেভাবে জখম করে দিয়েছিল যে সেই সময় যদি কোনো হাওয়ালদার সেখানে না যেত তাহলে সে তাকে মেরেই ফেলতো। আমি আদালতের আর সময় নষ্ট করতে চাই না মিলর্ড, কিন্তু আমার কথা শেষ করার আগে কোর্টের কাছে একটা আর্জি রাখতে চাই যে এই কেসের বিচার করার সময় আদালত যেন এটা না দেখে যে আসামি কে এবং এই সমাজের জন্য কি কি ভালো কাজ করেছে। কারণ ভালো মানুষের সেই মুখোশ যেটা আসামি রাহুল কুমার নিজের মুখে পড়ে রেখেছে,
সেটা অমৃত হোটেলের আগুনের সাথে পুড়ে ছাই হয়ে গেছে মিলর্ড। এখন যে মুখটা আমরা দেখতে পাচ্ছি সেটা এমন এক ভয়ঙ্কর মানুষের মিলর্ড, যে কিনা মাত্র 22 বছর বয়সেই 22 জন লোককে মেরে ফেলেছে। আর এই রকম মানুষ আরো 60 বছর বাঁচলে কি না করতে পারে মিলর্ড। সমাজের ভালোর জন্য এই রকম মানুষকে সমাজ থেকে সরিয়ে দেওয়া উচিত মিলর্ড। তাই আদালতের কাছে আমি আর্জি রাখছি যে আসামি রাহুল কুমারকে শুধু মৃত্যুদণ্ডই দেওয়া হোক। দ্যাটস অল ইউর অনার। এবারে ডিফেন্স লয়ার, আপনি আপনার বক্তব্য পেশ করতে পারেন। মিলর্ড, সরকারি উকিল হয়তো এখন ভীষণ তাড়ায় আছে মিলর্ড। 22 বছর আর 22টা মৃত্যুর অঙ্ক কষে জানি না উনি কি প্রমাণ করতে চাইছেন মিলর্ড, কিন্তু একটা কথা যা আমি এনাকে আর এই আদালতকে বলতে চাই। অবজেকশন মিলর্ড। অবজেকশন সাস্টেইনড। আই এম সরি ইওর অনার, কিন্তু এই কথাটা ওনাকে নয়, আমি আদালতকে বলতে চাই। আর সেটা হলো যে আমার মক্কেল মিস্টার রাহুল 22 বছর বয়সে ইনি এত সব লোকের ভালো করেছেন যে আমি এখানে 22 জন নয়, 2200 নয়, 22,000 লোককে এখানে জড়ো করতে পারি যারা রাহুলের মহত্বের প্রমাণ দিতে পারে। কিন্তু আমি এটা জানি যে এটা সম্ভব নয়। এই জন্য আমি সেই সাক্ষ্যই হাজির করবো ইওর অনার, যার সঙ্গে এই কেসের সরাসরি সম্পর্ক আছে। আমি অনুমতি চাইছি। অনুমতি দেওয়া হলো। থ্যাংক ইউ মিলর্ড। আমার প্রথম সাক্ষী আর.পি. কাটার, কার্তিক হসপিটালে ওনার চিকিৎসা চলছে গত 2 মাস ধরে। মিস্টার আর.পি. কাটার, আদালতে হাজির হন। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। হ্যাঁ মিস্টার কাটার, এই আদালতে আপনি সত্যি সত্যি বলুন যে অমৃত হোটেলে অগ্নিকাণ্ডের সময় আমার মক্কেল মিস্টার রাহুল কোথায় ছিলেন? আগে সেই রাতে উনি আমাদের সঙ্গে দেখা করতে হসপিটাল এসেছিলেন। ফল ফুল ওষুধের সঙ্গে আরো অনেক কিছু এনেছিলেন। আর উনি কতক্ষণ ছিলেন ওখানে? 11টা 11:30 পর্যন্ত ছিলেন। থ্যাংক ইউ, আপনি এখন আসতে পারেন। জজ সাহেব, যাওয়ার আগে একটা কথা বলতে চাই। রাহুল বাবু আমাদের ভগবান, ওনাকে ফাঁসানো হচ্ছে। আপনার নাম? শম্ভু। ইওর অনার, দেখুন ওনার সাক্ষ্যতে এটা প্রমাণ হয়ে গেল যে রাহুল বাবু পুরোপুরি নির্দোষ। উনি এরকম কোনো কাজ করেননি। আর এখন ইওর অনার, আমার পরবর্তী সাক্ষী মিস্টার অজয়। মিস্টার অজয় মিস্টার রাহুলকে অনেক দিন ধরে চেনেন। অমৃত হোটেলের অগ্নিকাণ্ডের ব্যাপারে বাকি সব সাক্ষীর মতো উনিও আপনাকে এটাই বলবেন যে মিস্টার রাহুল পুরোপুরি নির্দোষ। মিস্টার অজয় কুমার, আদালতে হাজির হন। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। আপনার নাম? অজয়। আপনিও কি কার্তিকা হসপিটালের পেশেন্ট? আগে না। তাহলে আপনার মিস্টার রাহুলের সাথে সম্পর্কটা কি? বলুন মিস্টার অজয়। আদালত এই কথা জানতে চায় যে আসলে মিস্টার রাহুলের সাথে আপনার সম্পর্কটা কি? আগে আমি এর বিশেষ পরামর্শদাতা। আমার উপর খুব ভরসা করেন উনি, আর ইনি আমার কাছে কিছু লুকোন না। ও, তার মানে আপনি বলতে চাইছেন যে আপনি ওনার ব্যাপারে সবকিছু জানেন, যে কে কি কেন ইত্যাদি ইত্যাদি, তাই তো? আগে হ্যাঁ। তাহলে আপনি আদালতকে এটা বলে দিন যে সেই দিন রাতে অমৃত হোটেলে যেদিন অগ্নিকাণ্ড হয়েছিল সেদিন আমার মক্কেল মিস্টার রাহুল কোথায় ছিলেন? আগে জামগড়ে। অর্ডার অর্ডার। জামগড়েতে? এসব কি বলছেন আপনি? আগে যেটা আমি বলছি সত্যি বলছি। রাহুল ওই সময় জামগড়েই ছিল, হোটেল অমৃতে। কানুর বাবু যাকে ঝোপে লুকিয়ে থাকতে দেখেছিলেন সেটা রাহুলই ছিল। হোটেল অমৃতে যে আগুন লাগিয়েছিল
তার নাম রাহুল। জজ সাহেব, 22 জনকে জ্যান্ত পুড়িয়ে মারার দায় ওই রাহুলের। জজ সাহেব, এই সাক্ষ্য খারিজ করুন। ইনি নিজের বয়ান বদল করছেন, ইনি মিথ্যে বলছেন। ইনি আপনার সাক্ষী, তো ওনাকে বলতে দিন। রাহুলের কিছু শত্রু হোটেল অমৃতে উঠেছিল, সেই জন্যে উনি ওই হোটেলে আগুন লাগিয়ে তাদের শেষ করে দিয়েছে। আর এইসব ইনি আমায় নিজে বলেছেন। অজয়, অর্ডার, অর্ডার। হ্যাঁ জজ সাহেব, এসব কিছুই আমায় রাহুল বলেছিল, যাতে আমি ওর জন্য মিথ্যে সাক্ষী তৈরি করি। জজ সাহেব, যে লোকেরা এখন সাক্ষী দিল তাদের আমিই মিথ্যে বলতে বলেছিলাম, কেননা আমি নিজে রাহুলের শাস্তি চাই। তাহলে এতদিন তুমি চুপ করেছিলে কেন? আর কেন এই কথা পুলিশকে বলনি? মৃত্যুর ভয়ে, রাহুলকে ভয় পেয়ে। জজ সাহেব, যদি আমি পুলিশকে এটা আগেই বলে দিতাম, তাহলে এই লোকটা আমাকে সাক্ষী দেওয়ার জন্য জ্যান্ত রাখত না। সেই জন্য আমি আজকের দিনটার অপেক্ষায় ছিলাম, এই সুযোগের অপেক্ষায় ছিলাম। আর আজকে আমি আপনাদের সবাইকে সত্যি কথা বলছি, এই সুন্দর চেহারার পিছনে লুকিয়ে থাকা ভয়ঙ্কর সত্যি। অজয়! অজয়! ধরো ওকে। চলো, ছাড়, 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 ছাড় বলছি। ওকে বাইরে নিয়ে যাও। চল, চল বাইরে চল, চল, ওঠ, চল। এই মামলার রায় আগামীকাল শোনানো হবে। বিচার আজকের মতো স্থগিত রাখা হলো। চুপ করো সত্তু। গুরুদেব, অজয় তার খেল দেখিয়ে দিয়েছে, সত্যি কামাল করে দিয়েছে একেবারে। অজয় বদলায়নি, ও এটা প্রমাণ করে দিয়েছে যে ও আমাদের সঙ্গে রয়েছে। ঈশালিনী, গুরুদেব, আজিঙ্কি আবার বাঁচবে না, ওর তো জেল হবেই। এবার হবেই ওর জেল। এই কথাটা তো ও এতক্ষণ বুঝে গেছে। গুরুদেব, আপনাদের ওর মুখটা একবার দেখার দরকার ছিল, যখন অজয় বলল এই সেই লোক যে অমৃত হোটেলে আগুন লাগিয়েছে। গুরুদেব, ওই সময় অজয়ের দিকে এমন ভাবে তাকাচ্ছিল, মনে হচ্ছে ওকে খেয়েই নেবে। গুরুদেব, এবার অজয়ের সঙ্গে দেখা করা উচিত। ও যখন আমাদের সকলকে জ্যান্ত দেখবে না, কত খুশি হবে, তাই না? না দিবেন, এখন না। আমরা অজয়ের সঙ্গে দেখা করব, কিন্তু মামলার রায় বেরোনোর পর। এই চিহ্নটা আমাকে দিয়ে দাও কমল। হঠাৎ সহযোগী নিবেদক স্যামসাং গ্যালাক্সি স্টার প্রো। নির্জন দুপুরে এখন থেকে একটু সন্তর্পণে, একটু নির্জনে। তুমি কি করছো? দুপুরের পাল্টে যাওয়া ছবি মানে মৃত্যুর সামনায় হৃদযন্ত্র বিকল হওয়া। অজয়, অজয়, এত বড় ধোঁকা, তোমাকে এর মূল্য চোকাতে হবে অজয়। আমি নিজে তোমাকে শাস্তি দেব অজয়। কিন্তু কি করে আজিঙ্কিয়া? ওকে সাজা দেওয়ার জন্য তুমি কি করে বাইরে বেরোবে? তোমার চিহ্ন তো তোমার সঙ্গে নেই। কি হলো রাহুল? তোমার তো চেহারাই বদলে গেছে। হেরে কেমন লাগছে রাহুল? কেমন লাগছে একটা মিথ্যে দোষের জন্য শাস্তি পেতে? মনে আছে রাহুল, তুমি আমাকে খুনের মিথ্যে মামলায় ফাঁসি এখানে পাঠিয়েছিলে। আজ তোমারই এক বন্ধু তোমাকে ফাঁসিতে চড়ানোর ব্যবস্থা করে রেখেছে। হেসে নে, হেসে নে অর্জুন। আমার হারের জন্য যত খুশি হেসে নে, কিন্তু শেষে জিত আমারই হবে। কিচ্ছু করতে পারবে না তুমি। হয় তোমার ফাঁসি হবে, নয়তো যাবজ্জীবন। কি রাহুল, তোর তো হয়ে গেল। কে যাবে
আর কে যেতে চলেছে সেটা সময় ঠিক করবে। অজয় আমার থেকে বাঁচতে পারবে না, না তুই আমার থেকে বাঁচতে পারবি। কি তার মানে? গতবার তুই আমার সেলের ভেতর নিজের মাথা ফাটিয়ে আমাকে ফাঁসিয়েছিলি না? আজ তো তুই নিজের সেলে, তার মানে? আর একা। আজ কাকে ফাঁসাবি? কিন্তু এসব হলো কি করে? কিছুই তো বুঝতে পারছি না ভাই, এসব হচ্ছেটা কি? সমস্ত সাক্ষ্য ও প্রমাণাদি গভীরভাবে বিশ্লেষণ করবার পর এই আদালত এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে আসামি রাহুল কুমার নিজে জেনে বুঝে অমৃত হোটেলে আগুন লাগিয়েছিলেন আর 22 জনকে জীবন্ত পুড়িয়ে মেরেছেন। শুধু তাই নয়, ইনি লোকেদের দিয়ে মিথ্যা সাক্ষ্য দেওয়ানোর চেষ্টা করে আদালতকে ভুল পথে পরিচালিত করেছেন। সুতরাং এই আদালত তাকে ইন্ডিয়ান পেনাল কোডের দফা 302 অনুযায়ী ফাঁসির হুকুম দিচ্ছে। To be hanged by the neck until death. চলো, এখন অজয় যখন এসে গেছে তখন এই বাক্সটা অভিশাপ থেকে মুক্ত হবে। অভিশাপ? কি অভিশাপ? অজয়, এই বাক্সটা সত্যি খুব ভয়ঙ্কর। যেই এটাকে খোলার চেষ্টা করে সেই মারা যায়। কি ব্যাপার অজয়, কি ভাবছো? না, কিছু না। তবে তুমি অভিশাপের কথা শুনে চুপ করে গেলে কেন? শালিনী, গুরুদেব, আমার কাছে এই বাক্সটাকে অভিশাপ থেকে মুক্ত করার ব্যাপারে
বিশেষ কোনো উপায় জানা নেই। কি? হ্যাঁ, কিন্তু একটা আন্দাজ করতে পারি আমি। আমি শুধু চেষ্টা করতে পারি গুরুদেব। কিরকম চেষ্টা? কি করবে তুমি? সেই কথাটা আপনাদেরকে বলার চাইতে আমি একা কিছু করে দেখতে চাই। কিন্তু অজয়, এটা তোমার জন্য খুব ক্ষতিকারক হতে পারে। জানি আমি, কিন্তু কিছু তো করতেই হবে গুরুদেব। রাহুল, আমাকে ক্ষমা করে দাও। আমি জানি সবকিছু আমার জন্য হয়েছে, কোটি সাক্ষী না দেবার জন্য সবকিছু হয়েছে, কিন্তু আমি কি করতে পারতাম? মা আমাকে দিব্যি দিয়েছিল। তুমি কিছু বলছো না কেন? দেখো, তোমার মনে যা কিছু আছে, যদি তুমি রেগে থাকো তাহলে আমাকে বলো, কিন্তু প্লিজ চুপ করে থেকো না। যেটা হয়ে গেছে সেটা নিয়ে আর কথা বলে লাভ নেই। আমি তো এর পরের কথা ভাবছি। এরপরে? হ্যাঁ, জানি না ফাঁসির পর কি হবে। এই চিহ্নটা একটু আমাকে দাও তো কমল। এটা? হ্যাঁ, দাও তো আমাকে। পুলিশ আমার সমস্ত জিনিস নিয়ে নিয়েছে, এই চিহ্নটাও। আর এটা ছাড়া আমি ফাঁসিতে ঝোলার কথা ভাবতেও পারি না। হ্যাঁ কমল, এই চিহ্নটা ছাড়া আমি নিজেকে খুব দুর্বল মনে করছি। তুমি নিজেকে দুর্বল মনে করছো? এমনিতে আমি এই চিহ্নটা ছাড়াও অনেক কিছু করতে পারি, কিন্তু এবার যেটা আমি করতে যাব সেটা এই চিহ্নটা ছাড়া অসম্ভব। দাও, এই চিহ্নটা আমাকে দিয়ে দাও কমল। কিছু একটা করো অজয়, কিছু একটা করো, কিন্তু এই বাক্সটাকে খোলো। ওই বাক্সেই আজিঙ্কিয়ার মৃত্যু রহস্য রয়েছে। ওঠো অজয়, ওঠো।
260 নম্বরকে কিছু একটা দিয়েছে, দেখো। যাও। ম্যাডাম, দেখা করার সময় শেষ, আসুন। যাও কমল। এবার বল, তোর হাতে কি আছে? কি? তোর হাতে কি আছে? কি আছে আমার হাতে? বলবি না তাহলে? দাঁড়া, দেখাচ্ছি। কি আছে তোর হাতে? কি আছে আমার হাতে? কি আছে তোর হাতে? খোল, খোল। কি হচ্ছে এসব? এর হাতে কিছু আছে। ওর হাতে কিছু আছে? দেখি ওর হাতে কি আছে। খোল। মনে হচ্ছে লায়লা মজনুর ভালোবাসার চিহ্ন। চল চল বাইরে। হ্যাঁ, চল চল চল। শোনো, তোমার বাড়িতে কে কে আছে? সেটা জেনে তুই কি করবি? কিছু না, কিন্তু একটা কথা মনে রাখবে, কাল সকালে তোমার সাথে তোমার পরিবারের কোনো যোগাযোগ থাকবে না। অজয়, দীপেন, দীপেন! আরে আরে কি হলো অজয়? গুরুদেব, এই দেখুন অজয় কি হয়ে গেছে। দাঁড়াও, এর শ্বাস এখনো চলছে। শালিনী, তুমি জল নিয়ে এসে যাও। সত্যু, তুমি ওই গাছের পাতা থেতো করে নিয়ে এসে যাও। ততক্ষণ আমি একে দেখছি। গুরুদেব, অজয়। পেন গভীর জঙ্গলে একলা কি করছে? দাঁড়া শালিনী, এভাবে একজন একলা মেয়েকে কি করে ছেড়ে যেতে পারিস তুই? কে জানে ও কোনো সমস্যায় পড়েছে কিনা, আর তোর সাহায্যের দরকারও তো পড়তে পারে ওর। শোনো,
তুমি আর এই জঙ্গলে কি করছো? দেখো, যদি তুমি কোনো সমস্যায় আছো তো আমাকে বলতে পারো, হতে পারে আমি তোমার কোনো সাহায্য করতে পারি। অদ্ভুত মেয়ে তো। শোনো, আমার দিকে তাকাও তো একবার। গুরুদেব। অজয়, অজয়, গুরুদেব, অজয় জ্ঞান ফিরেছে গুরুদেব। অজয়, গুরুদেব, এখন কেমন লাগছে? ঠিক আছে গুরুদেব। বাহ। গুরুদেব, আমি এই বাক্সকে অভিশাপ মুক্ত করেছি।